হ্যালো স্টুডেন্টস, আগের দিন ফোর্সটা পুরোপুরি কমপ্লিট করা হয়েছিল, কিন্তু তাও কয়েকটা পয়েন্ট বাকি থেকে গেছিলো। আজকে সেই পয়েন্টগুলো পুরো কমপ্লিট করা হবে, আর যে কটা হোমওয়ার্ক ছিল প্লাস আরও কয়েকটা কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, সেগুলো ডিসকাশন করা হবে। তোমাদের কয়েকজনের কয়েকটা ডাউট ছিল, সেই ডাউটগুলো ক্লিয়ার করা হবে। আগেই বলে দিচ্ছি, যারা আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা তারা কিছু বুঝতে পারবে না। আগের ভিডিওটা অনেক ডিটেলসে বোঝানো হয়েছে। আগের ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে যেটা শুরু করা যাক সেটা হলো ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, দেখো একটা ছবি তোমাদের সামনে আছে, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে একটা বস্তুর ওপর একদিক থেকে ফোর্স কাজ করবে, সেই ফোর্সের প্রভাবে বস্তুটা একদিকে মুভমেন্ট হবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে সেই এফেক্টটা, মানে একটা বস্তুর ওপর ধরো পাঁচ পাঁচ নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো, তার ফলে তার মুভমেন্ট হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে তার মুভমেন্ট হলো। ঠিক আছে, তো কতটা টাইম ধরে হলো? টাইম হলো 2 সেকেন্ডে হলো। তো ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, ফোর্সের সাথে সময়ের গুণফল। মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সময়তে কতটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার মুভমেন্ট তৈরি হলো, সেই ফোর্সটা কতটা এফেক্ট করলো তার ওপর, সেটাকে ইম্পালস অফ ফোর্স বলা হয়। এই ইম্পালস অফ ফোর্সকে ফোর্স ইনটু টাইম করে বের করা হয়। এখানে দেখো একটা বস্তুর ওপর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, অ্যাপ্লাই হওয়ার পর তার মুভমেন্ট একদিকে হলো। ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে আই দিয়ে লিখি ইম্পালস অফ ফোর্সকে, আই দিয়ে লেখা হয় না, আমি জাস্ট লিখলাম আই দিয়ে, আই ইকুয়াল টু এফ ইন্টু টাইম। একক সময়তে কতটা ফোর্স অ্যাপ্লাই হলো সেটাকে বলে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস কথাটার অর্থ হলো এফেক্টিভ, কতটা কাজ করলো, কতটা এফেক্টিভ হলো। ধরো এখানে 5 নিউটন ফোর্স একটা বস্তুর ওপর, 5 নিউটন ফোর্স একটা বস্তুর ওপর 10 সেকেন্ড ধরে অ্যাপ্লাই হলো, আরেকটা বস্তুর ওপর সেম ফোর্স 2 সেকেন্ড ধরে অ্যাপ্লাই হলো। ইম্পালস অফ ফোর্স কার ওপর বেশি হবে? সেম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু কার ওপর বেশি সময় ধরে করা হয়েছে? একটা বস্তুর ওপর অনেকক্ষণ ধরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলে তার মুভমেন্ট সেই এফেক্টটা বেশি হবে, নাকি একটা বস্তুর ওপর অল্প সময়তে সেই এফেক্টটা করা হলো একই ফোর্সটা, তাহলে তার এফেক্ট বেশি হবে? অবভিয়াসলি যার বেশি সময় ধরে অ্যাপ্লাই করা হয়েছে তার ফোর্স বেশি হবে। সেই জিনিসই ইম্পালস অফ ফোর্স, এফেক্টিভ মানে এফেক্টিভ ফোর্স অ্যাকচুয়ালি। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে সবসময়তে, ফোর্স ইন্টু টাইম। ফোর্স যতটা অ্যাপ্লাই হচ্ছে আর কতক্ষণ ধরে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স। টাইম পিরিয়ড সেকেন্ডেই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আর ফোর্সের ইউনিট হিসেবে তুমি সিজিএস, এসআই যে কোনো পদ্ধতি নিতে পারো। ইউনিটের ব্যাপারে এখনই পড়াবো তোমাদের। ছবিটা বুঝতে পেরেছো তোমরা? খাতায় নোট করে নাও ফর্মুলাটা হেডিং দিয়ে। এবার হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এতক্ষণ তোমরা বুঝলে ইম্পালস অফ ফোর্স কাকে বলে, এবার তোমরা বুঝবে হচ্ছে ইম্পালসিভ ফোর্স কাকে বলে। দেখো আর কিছুই নয়, ইম্পালসিভ ফোর্সও অ্যাকচুয়ালি এক প্রকারভাবে ইম্পালস অফ ফোর্সের মতোই, খালি ইম্পালস অফ ফোর্সে কী হচ্ছিল, একটা বস্তুর ওপর অনেকক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে এফেক্টটা তৈরি হবে সেটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স। ইম্পালসিভ ফোর্সেতে বলা হচ্ছে একটা বস্তুটার উপর একবারে মিনিমাম টাইম, এর টাইম পিরিয়ডটা কত হলো, একবারে মিনিমাম মানে হচ্ছে 0.000 সামথিং, 0.001 সেরকম, একবারে 1 সেকেন্ডেরও থেকেও খুব কম, মিলি সেকেন্ডে প্রায় একটা বস্তুর উপর ফোর্স এফেক্টিভ হলে এই ফোর্সটা এদিকে এফেক্টিভ হচ্ছে, হওয়ার ফলে একজন দেখো এখানে ঘুষি মারছে একটা বলকে। তো এর ফলেতে এই পয়েন্টটাতে একবারে মিনিমাম টাইমে অনেকটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ইম্পালসিভ ফোর্সে কী হচ্ছিলো, ফোর্সে কোনো এরকম ভ্যালু ছিল না যে অনেকটা ফোর্স, ম্যাক্সিমাম, মিনিমাম, না, যে কোনো ফোর্স হতে পারে, যে কোনো কোয়ান্টিটি ফোর্স হতে পারে। কিন্তু ইম্পালসিভ ফোর্সে কী হচ্ছে, ফোর্সটা অনেক বেশি,
ফোর্স অনেক বেশি হতে হবে, তার ফলে যে রিয়াকশানটা তৈরি হবে সেইটা হলো ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিস তোমরা আরেকটাভাবে বুঝতে পারো, ক্রিকেট খেলা হয় যখন, ক্রিকেটের ব্যাটটা দিয়ে বলটাকে মারা হচ্ছে, বল অনেক দূরে চলে যাচ্ছে, ধর সিক্সার মেরেছে একজন, বিরাট কোহলি সিক্সার মেরেছে, কিন্তু এইখানটাতেই ইম্পালসিভ ফোর্সটা লুকিয়ে আছে। ব্যাটের সাথে বলের যে কন্ট্যাক্টটা হচ্ছে, সেই কন্ট্যাক্টের টাইম পিরিয়ডটা খুব কম হয়, মানে একবারে নগণ্য টাইপের, 0.000 সামথিং মিলি সেকেন্ডে ব্যাটের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। কন্ট্যাক্ট হওয়ার সময়তে ওই পয়েন্টটাতে, পার্টিকুলার পয়েন্টে অনেকটা ফোর্স ব্যাট থেকে বলেতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ব্যাট অনেকটা ফোর্স বলের ওপর অ্যাপ্লাই করছে, যার ফলে বলের অ্যাক্সেলারেশনটা কতটা হচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে বলটা। ঠিক সেই জিনিসই দেখো, এখানে একজন ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলার ফলে এই পয়েন্টটাতে একটা ইম্পালসিভ ফোর্স কাজ করলো, কাজ করার ফলে বলটা কত দূরে চলে গেল দেখো, এটাকে বলে ইম্পালসিভ ফোর্স। ইম্পালস অফ ফোর্স যখন একবারে মিনিমাম টাইমে আর অনেকটা ফোর্স একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে, ইম্পালস অফ ফোর্স ওই মোমেন্টে ইম্পালসিভ ফোর্সে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ইম্পালসিভ ফোর্স আর কিছুই নয়, অনেকটা ফোর্স কম টাইমে অ্যাপ্লাই হবে। আর ইম্পালস অফ ফোর্স কোনো রকম নিয়ম নেই, ইম্পালস অফ ফোর্স হচ্ছে অল্প হতে পারে, বেশি হতে পারে, কম টাইমে হতে পারে, বেশি টাইমে হতে পারে, কোনো ব্যাপার নয়, খালি ফোর্স ইন্টু টাইম করে দিলেই ইম্পালস অফ ফোর্স কতটা এফেক্ট হলে সেটা বেরাবে। ইম্পালসিভ ফোর্স হচ্ছে অনেকটা ফোর্স মিনিমাম টাইমে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, বোঝা গেছে? কোনো কনফিউশন নেই। নেক্সট, ইম্পালসিভ ফোর্সের একটা ফর্মুলা আছে, কিন্তু তোমাদের এখন ওটা জেনে কাজ নেই, তোমাদের আপাতত কনসেপ্টটা জানা দরকার। কনসেপ্টটা তোমাদের বলে দিলাম, তোমরা আশেপাশে যে কোনো কিছু দেখেই বলে দিতে পারবে কোনটা ইম্পালসিভ ফোর্স হচ্ছে। পারবে কি না? নিশ্চয়ই পারবে। বুঝতে না পারলে রিভাইন্ড করে আরেকবার দেখো। তারপর দেখো ইউনিট অফ ফোর্স। ফোর্সের কতগুলো ইউনিট আছে, একটু আগে আমি নিউটন কথাটা ইউজ করেছিলাম। ফোর্সের ইউনিট দেখো, ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ, তো এম ইন্টু এ। ঠিক আছে, আমি এখানে ডট প্রোডাক্ট ইউজ করিনি, কারণ আমি এখানে লিনিয়ার ধরে মানে সরল রৈখিক ধরে করছি। ঠিক আছে, তাই ডট প্রোডাক্ট হবে না। আগেই বলেছিলাম, আগের দিনই ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, ডট প্রোডাক্ট হয়, জেনারেলি হয়, কিন্তু কোন ক্ষেত্রেতে ডট প্রোডাক্টের ভ্যালুটা তার মানে ফোর্স আর অ্যাক্সেলারেশনের গুণফল, মাস আর অ্যাক্সেলারেশন গুণফল করলেই ফোর্সের ভ্যালু চলে আসবে। কোন সময়তে এটা ইকুয়াল হয়, মানে ডট প্রোডাক্ট ইকুয়াল টু নর্মাল মাল্টিপ্লিকেশান কখন হয়, সেটা আগের দিন ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, যারা দেখেছো তারা জানবে। তো এখানে কেজি অ্যাক্সেলারেশন বা ত্বরণ মানে কি, একক সময়তে কতটা ডিসপ্লেসমেন্ট তার হচ্ছে, মানে একক সময়তে কতটা বেগ তার বাড়ছে। বেগ মানে কি, বেগ মানে হচ্ছে ভেলোসিটিকে ভি দিয়ে লিখছি। বেগ মানে হচ্ছে কতটা সে ডিসপ্লেসমেন্ট হচ্ছে পার্টিকুলার টাইমে। ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হলো কতটা সে স্ট্রেট লাইনে কতটা দূরত্ব অতিক্রম করছে। এই একটা স্ট্রেট লাইন, একটা এই পয়েন্ট থেকে একজন এই পয়েন্টে গেল, ঠিক আছে, এই পুরো দূরত্বটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার কতটা হলো। ঠিক আছে, বোঝা গেছে? এবার ডিসপ্লেসমেন্ট আরেকটাভাবে হতে পারে, ধরো একজন এরম করে গেল একটা পয়েন্টে, এই পয়েন্ট থেকে একজন এই পয়েন্টে এলো, এবার এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট কী হবে দেখো, এই পুরো লাইনটা সরলরৈখিক দূরত্ব, প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব হলো ডিসপ্লেসমেন্ট বা সরণ যাকে বলে। এই ওয়ার্ডটা তোমরা শুনেছো, সরণ। তার মধ্যে সরণ কতটা হচ্ছে, এই সরণটা এবার এটা কতটা পার্টিকুলার টাইমে একক সময় কতটা সরণ হচ্ছে, সেটা হলো ভেলোসিটি, বেগ। এবার একক সময় যতটা বেগ পরিবর্তন হচ্ছে, পরিবর্তনকে আমরা ডেল দিয়ে লিখি। ডেল, যেখানে ডেল দেখবে, ডেল মানে পরিবর্তন, ডেল ভি ইকুয়াল টু মানে ভেলোসিটি পরিবর্তন
ডিটি, ডি বাই টি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাই টি একক সময়ে কতটা দূরত্ব পরিবর্তন হচ্ছে, মানে বেগ পরিবর্তন হচ্ছে। একক সময়ে কতটা বেগ পরিবর্তন হচ্ছে মানে ধরো এতটা বেগ পরিবর্তন একটা নির্দিষ্ট সময়তে, তো এতটা বেগ পরিবর্তন হচ্ছে এক সময়তে। এবার একক বেগটা কখন পরিবর্তন হবে, সেটা হবে এই পুরোটা, এই পুরোটা হবে সেটা। এবার এখান থেকে আমরা লিখতে পারি ডেল ভি বা অ্যাক্সেলারেশন, এটাই অ্যাক্সেলারেশন বলে, ইকুয়াল টু ডি বাই টি স্কোয়ার। এই টিটা উপরে চলে যাবে, এই টিটা যখন গুণ আকারে আসবে, এটা এইসব তোমরা জানো নিশ্চয়ই, টিটা 1/t হয়ে যাবে, টিটা 1/t হয়ে এর সাথে এরমভাবে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে অ্যাক্সেলারেশনে ত্বরণের ফর্মুলাটা আমাদের এখানে আসছে। ত্বরণ মানে কি, বারবার বলছি, একক সময়ে যতটা বেগ পরিবর্তন হচ্ছে, কমতে পারে, বাড়তে পারে, যা খুশি হতে পারে। যদি কমে এর আগে খালি একটা মাইনাস সাইন চলে আসবে এরকম, কমতে পারে, বাড়তে পারে, যা খুশি হতে পারে। ত্বরণ হলো ভেলোসিটি কতটা পরিবর্তন হচ্ছে। এইবার এই ত্বরণটা পুরো তোমরা বুঝে গেছো, আশা করছি নোট করে নিয়েছো, আমি মুছে দিলাম। না নোট করে থাকলে রিভাইন্ড করে একবার নোট করে নাও, তারপরে আবার এখানে আসবে। দেখো এবার অ্যাক্সেলারেশনের ভ্যালু, তাহলে অ্যাক্সেলারেশন কত আসলো, অ্যাক্সেলারেশন আসলো ডি বাই টি স্কোয়ার। এবার এর ইউনিট কি হবে, ডি ডিসপ্লেসমেন্ট, সরলরৈখিক দূরত্ব। দূরত্বের ইউনিট কি হয়, দূরত্বের ইউনিট হয় এসআই ইউনিটে মিটার, আর সময়ের ইউনিট সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। যখন এটা নিচ থেকে ওপরে যাবে তখন এর সাথে মাইনাস, মানে নিচে যে পাওয়ারটা থাকবে সেটা ওপরকে গুণ আকারে লিখতে পারি, কিন্তু সেটা মাইনাসে চলে আসবে। মানে দেখো এইটা তোমাদের ক্লাস 10-এ আছে আমার যতদূর সম্ভব মনে পড়ছে, ক্লাস 10-এই মনে ছিল সূচকের নিয়ম। দেখো সূচকের নিয়ম ক্লাস 10-এই ছিল মনে হয়, হ্যাঁ, বা 9-এও থাকতে পারে। যখন আমরা ধরো এটা পুরো মুছে দিলাম, অ্যাক্সেলারেশন বাদ দাও, এমনি বোঝো তোমরা, যখন 1/2, তো একটা হলো 1/2কে আমরা লিখতে পারি 1 ইন্টু 2⁻⁻1, মানে বোঝা গেছে পাওয়ারে কখন বসে। দেখো ভালোভাবে বুঝবে এইখানটা, এইটা না বুঝলে তোমরা ফোর্থের এটাও বুঝতে পারবে না। ফিজিক্সের প্রত্যেক পার্টে পার্টে ম্যাথামেটিক্স লুকিয়ে আছে। এক প্রকারভাবে বলা হয়, তোমরা একটু বড় হলে বুঝতে পারবে, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ ফিজিক্স ইজ রিটেন, ফিজিক্স কেমিস্ট্রি ইজ রিটেন। ম্যাথামেটিক্স হচ্ছে একটা ভাষা, যেই ভাষাতে ফিজিক্স কেমিস্ট্রি লেখা হচ্ছে। যেমন ধরো বাংলা, ইংলিশ, তোমরা বাংলা ইংলিশ পারো, এবার বাংলা আর ইংলিশ এই ভাষাটায় তুমি এবিসিডি শিখলে, এই ভাষাটায় তুমি যখন প্যারাগ্রাফ লিখছো তখন কী বলবে, দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেরকম ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন উইচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইজ রিটেন। পাওয়ারে কি হয়, ধরো এখানে 2 গুণ 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এর মাথায় 1, এর মাথায় 1 আছে, 1 আছে, কিছু নেই মানে 1 ধরে নিতে হবে। এটাকে আমরা লিখতে পারি 2⁻1 + 1 + 1 বা 3। ঠিক আছে, বোঝা গেছে এটা। পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ওকে কতগুলো সংখ্যা, সেই সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে, মানে 2কে 4বার গুণ করা হলে 2-এর মাথাতে 4 হয়ে যাবে। 2-এর মাথায় যখন 4 দেখবে, মানে 2-এর পাওয়ারে, ওটাকে পাওয়ার বলে, পাওয়ারে যখন 4 দেখবে বা যে কোনো একটা সংখ্যা দেখবে, তার মানে 2কে ততবার 2 দিয়েই গুণ করা হয়েছে। ওই সংখ্যাটা, ওই সংখ্যক, মানে দেখো এখানে 2 আছে, 2-এর মাথায় 3 আছে, তার মানে 2কে 3বার 2 দিয়ে গুণ করা হয়েছে, 2কে 3বার 2 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক সেরকমই পাওয়ার জিনিসটা সেরকমই। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে রিভাইন্ড করে দেখো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তার মানে যখন একটা সংখ্যা, ধরে এক্স, একটা সংখ্যা যে কোনো ধরে নাও, তার মাথায় পাওয়ার আছে ওয়াই,
ঠিক আছে, তার মানে এক্সকে ওয়াই সংখ্যক বার এক্স দিয়েই গুণ করা হয়েছে, এক্সকে ওয়াই সংখ্যক বার এক্স দিয়েই গুণ করা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে। তো যখন আমরা এরকম লিখি কোনো কিছু, ধরো একটা সংখ্যা এক্স, তার তলায় ওয়াই স্কোয়ার, ঠিক আছে, যখন ওয়াই এর মানে একটা সংখ্যার মাথাতে 2 থাকবে, 1 থাকলে সেই সংখ্যাটাই, কারণ 1 মানে কি সেই সংখ্যাটার সাথে কাউকে গুণ করা হয়নি, ওটাই রাখা হয়েছে। যদি 0 হয়ে যায়, মানে একটা সংখ্যার পাওয়ারে যখন এরকম 0 থাকবে, তার মানে সেই সংখ্যাটাকে, মানে সেই সংখ্যাটাই এক্সিস্ট করে না, 1 হয়ে যাবে। বোঝা গেছে? কোনো সংখ্যার পাওয়ারে যখন 0 থাকে তখন তার মানে 1, 1 বোঝাবে, যা খুশি হতে পারে। 1 লাখের পাওয়ারে যখন 0 থাকবে তখন 1 লাখের পাওয়ারে 0 পুরোটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। ঠিক আছে? 0র পাওয়ারে কোনো কিছু হয় না, কারণ 0কে যা খুশি দিয়ে গুণ করো 0ই হবে, 0কে 0 দিয়ে গুণ করলেও 0ই হবে, যতবার খুশি গুণ করো। 1-এর পাওয়ারে যা খুশি হতে পারে সেটা 0 হবে, এই 1 হবে। 1-এর পাওয়ারে যা খুশি বসাতে পারো 1 হয়ে যাবে, কারণ 1কে তুমি যতবার খুশি গুণ করো না, 1কে 10 বার 12 বার যা খুশি গুণ করো, আবার 1-এর পাওয়ারে 0 হলেও ওর ভ্যালুটা 1ই হয়। 1কে যা খুশি দিয়ে গুণ করো তার সেই সংখ্যাটাই তার ভ্যালু আসবে, আর 1কে যখন 1 দিয়ে যতবার খুশি গুণ করো একই তো আসবে। তাই জন্য 1-এর পাওয়ারে যা খুশি থাকবে 1 হবে আনসার, আর একটা সংখ্যার পাওয়ারে যখন 0 থাকবে তার মানেও 1 হবে আনসার। ঠিক আছে, এবার ধরো 1 আছে একটা সংখ্যার পাওয়ারে, সেটা মানে সেই সংখ্যাটা, 2 আছে মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে 2 বার গুণ করা হয়েছে, 3 আছে মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই 3 বার গুণ করা হয়েছে। এবার যখন 2 থাকবে তখন তাকে স্কোয়ার বলে, এটা হয়তো তোমরা জানো। যখন 3 থাকবে পাওয়ারে তখন তাকে কিউব বলে, আর যখন 4, 5 টু ইনফিনিটি এর যা খুশি থাকতে পারে সেটাকে বলা হবে টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, এক্স টু দ্য পাওয়ার 5, এরকমভাবে বলা হবে। আর যখন 3 হবে এক্স টু দ্য পাওয়ার 3 বলে না, সেটাকে এক্স কিউব বলবে। ঠিক আছে, এবার আমরা এখানে আসা যাক। এক্স বাই ওয়াই স্কোয়ার ধরো একটা হলো, তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই এর পাওয়ারে -2। পাওয়ারে মাইনাস কখন হয় বলো তো? যখন ভাগ হবে, এই মাইনাসটা সবসময়তে ভাগ বোঝায়। ঠিক আছে, এই মাইনাস সবসময়তে ভাগ বোঝাবে, পাওয়ারে মাইনাস মানে ভাগ, ভালো করে মনে রাখো, পাওয়ারে মাইনাস মানে ভাগ অলওয়েজ। এখানে ধরো এটা বোঝা গেছে এটা। এবার অন্য একটা দেখা যাক, ধরো 1/10 আছে, 10 স্কোয়ার আছে, সেটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁻²। এবার 10 মাইনাস স্কোয়ার বলবো না, বা 10 মাইনাস স্কোয়ার এরম বলা হয় না। যখন মাইনাস হবে তখন টু দ্য পাওয়ারটা ইউজ হবে, 10⁻², 10⁻−3, 10⁻−4 এরম হবে, 10⁻−19, এই টাইপের এরমভাবে বলা হবে। এই মাইনাসটা মানে হচ্ছে সেই সংখ্যাটা গুণ আকারে আছে, মানে ভাগ আকারে আছে এই সংখ্যাটা, এই সংখ্যার সাথে মানে লবে যেটা থাকবে হরটা তার সাথে, এই পুরোটা হরের পরে পাওয়ারে যেটা থাকবে সংখ্যাটা বসবে তার আগে মাইনাস, এই মাইনাসটা বোঝাবে ভাগ আকারে আছে সেটা। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। এবার দেখো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে d/t², তার মানে ডিসপ্লেসমেন্ট বা সরণের এইমাত্র বললাম ইউনিট কী হয়, একক কী হয়, মিটার। দূরত্বের একক দেখো না, মিটারই তো হবে। আর দূরত্বই তো, সরণ এক প্রকার দূরত্বই, সরল রৈখিক দূরত্ব। প্যাকাটারা যে পথে এসে যাক তার মধ্যে সরল রেখা টেনে দিলে যে দূরত্বটা আসবে সেটাই হলো তার সরণ। এবার টি স্কোয়ার মানে হচ্ছে টি এর ইউনিট কত হবে, সময়, সেকেন্ড, আর স্কোয়ার আছে তো এই স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি মিটার ইন্টু s⁻²। বোঝা গেছে -2 কেন হলো, এতক্ষণ ধরে বোঝালাম তো। এটা এই ইউনিটটা হচ্ছে সরণের ইউনিট। ঠিক আছে, এই অ্যাক্সেলারেশন ইউনিট, ওই ইউনিটটা সরণের নয়, অ্যাক্সেলারেশন ইউনিট। এবার দেখো
তাহলে এখানে কি হবে, এর জায়গাতে অ্যাক্সেলারেশন বা ত্বরণের জায়গাতে হবে মিটার মিটার সেকেন্ড পাওয়ারে -2। ঠিক আছে, বোঝা গেছে? এবার 1 কিলোগ্রাম ইকুয়াল টু কত গ্রাম? ঝট করে বলো, ঝট করে। 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 গ্রাম। 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? ঝট করে বলো। 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। আর সেকেন্ড ওটাই থাকবে। বোঝা গেছে? নেক্সট, এইমাত্র কি বললাম, হাজার মানে কি? হাজার মানে হচ্ছে 10কে 3বার গুণ করা হয়েছে। 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয় 10, আবার 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়, মানে 10কেই 3বার 10 দিয়ে গুণ করা হয়েছে, তার ফলে 1000 এসছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 10⁻³ গ্রাম ইন্টু, একইভাবে 100কে আমরা লিখতে পারি 10⁻²। 10কে দুবার গুণ করলে, 10 দিয়েই দুবার গুণ করলে 10 ইন্টু 10 কত হয়? 100 হবে, সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2। ঠিক আছে, বোঝা গেছে? জায়গা নেই বলে আমি এই নিচের পার্টটা কিন্তু মুছছি, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস আগে বলে দিই, এই জিনিসটাকে লিখতে পারি, এই গ্রামের ইউনিট সেন্টিমিটার সেকেন্ড -2, এই জিনিসটাকে আমরা বলতে পারি এরকমভাবে, পুরো ইউনিটটা এক প্রকার তো গুণ আকারে আছে, তাই জন্য ইউনিটটাকে পুরো সাইডে নিয়ে চলে যাব এক ধারে, আর এই সংখ্যাগুলোকে এক ধারে নিয়ে চলে আসবো। সংখ্যাগুলোকে যখন এক ধারে নিয়ে আসবো তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে। দেখো, 10⁻³ ইন্টু 10⁻² গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2। এবার আমি তোমাদের একটু আগে বললাম, যখন সেম সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করা হচ্ছে, যতবার খুশি হতে পারে ততগুলো পাওয়ারের যোগ হয়ে যাবে। মানে এখানে দেখো, ধরো এই সাইডটায় বোঝাচ্ছি, 2কে এখানে পাওয়ারে কিছু নেই, মানে 1, মানে 2 হবে, আবার 1 পাওয়ারে 2-এর, তার মানে 2কে 2-এর পাওয়ারে 1 মানে 2, 2-এর পাওয়ারে 1 মানে 2, 2কে দুবার গুণ করা হয়েছে, 2 গুণ 2। এই ওপরে যে পাওয়ারে যেটা থাকবে গুণের ক্ষেত্রে সব সময়তে সেটা যোগ হয়ে যাবে, 1 যোগ 1 তো 2 হয়। আর এবার দেখো, 2কে দুবার গুণ করা হয়েছে, তার মানে 4, 2কে দুবার গুণ করা হয়েছে মানে 4। এবার 2কে দুবার গুণ করা হয়েছে, এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, 2-এর পাওয়ারে 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, এই একটা আর এই একটা যোগ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা সবসময়তে দেখতে পারি, যখন সূচক মানে হচ্ছে পাওয়ারের যে ঘটনাগুলো, এইগুলোকে সূচক বলে, পাওয়ার বলে, ইংলিশে পাওয়ার, বাংলায় সূচক। ঠিক আছে, এবার দেখো 10-এর পাওয়ারে 3 মানে 10কে 3বার গুণ করা হয়েছে, 10-এর পাওয়ারে 2 মানে আবার 10কে দুবার গুণ করা হয়েছে, ফার্স্টে 3বার গুণ করা হয়েছে, তার সাথে আবার গুণ করে দুবার গুণ করা হয়েছে। মানে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে আলটিমেট 10কে কবার গুণ করা হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, 10কে 10 দিয়ে 5 বার গুণ করা হয়েছে, এই পুরোটার মানে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2। ঠিক আছে, বোঝা গেছে এতটা?
এতটা বুঝতে পেরেছো? এইবার দেখো আমি আসল ইউনিটটা বলবো। এটা ফোর্সের এসআই ইউনিট, এটা ফোর্সের সিজিএস ইউনিট। সিজিএস মানে এখানে দেখো সেন্টিমিটার সেকেন্ড গ্রাম, সিজিএস, বোঝা গেছে? আর এটা হচ্ছে এসআই ইউনিট, এটা এসআই, এটা সিজিএস। এবার এসআই ইউনিটটাকে আমরা নিউটন দিয়ে লিখি, এন। নিউটন বিজ্ঞানী নয়, ওই বিজ্ঞানীর নামেই লেখা হয়েছে নিউটন। আর গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে ইনভার্স মানে -2। এই মাইনাসটাকে কিন্তু ইনভার্সও বলা হয়। ঠিক আছে, মনে রাখতে চাইলে মনে রাখবে, তোমাদের এখন কাজের নয়, এটা ক্লাস 10-11-এ লাগবে তোমাদের। আপাতত তোমরা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, এটা ইনভার্স বলে। এই মাইনাসটাকে ইনভার্স, ইনভার্স মানে সবসময় ভাগ, মাইনাস মানে ভাগ আকারে আছে, ওটা ওরমভাবে লেখা হয় চিহ্ন হিসেবে। এবার এই 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2, এটাকে বলে নিউটন। এটাকে যদি নিউটন বলে, এইটুকু পার্ট, দেখো এইটুকু পার্ট, এটাকে বলে ডাইন। ডাইনই নয়, ডাইন বলে, ডাইন। আমি পুরোটা মুছে দিচ্ছি, তোমরা হয়তো লিখে নিয়েছো এতক্ষণে। দেখো ফোর্সের সিজিএস এসআই একক নিউটন, মানে হচ্ছে কেজি মিটার সেকেন্ড পাওয়ারে -2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সিজিএস একক হচ্ছে ডাইন, এটাকে লেখা হয় ডিওয়াইএন। কোথাও কোথাও ডিওয়াইএনইও লেখা হয়, আর এটাকে শর্ট ফর্মে ডিওয়াইএনও লেখা হয়, একই জিনিস। এটা ইকুয়াল টু, আমরা একটু আগে কি দেখলাম, এইটা ইকুয়াল টু কত? সেন্টিমিটার। যদি আমরা ওইভাবে লিখি, দেখো ডাইন মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2। বোঝা গেছে এতটা? এইটুকু পার্ট, কারণ এইটার সিজিএস একক এটা, এটা সিজিএস একক এটা, আর এইটা তো এরমই থাকে। বোঝা গেছে? এবার এটা পুরোটা লিখে নাও, ঝট করে লিখে নাও, বা স্ক্রিনশট তুলে নাও, আমি মুছে দেবো এক্ষুনি। করে নিয়েছো? মুছে দিলাম। দেখো 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। বোঝা গেছে না? মাথার ওপর দিয়ে গেল? যাদের মাথার ওপর দিয়ে গেল, আমি এই জন্য ফোকাস দিয়ে বসতে বলি। দেখো তোমাদের একটু আগেই আমি বললাম নিউটন মানে কি? কেজি মিটার সেকেন্ড পাওয়ারে -2। ডাইন মানে কি? একটু আগেই বললাম, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পাওয়ারে -2। ঠিক আছে, এবার একটু আগেই দেখলাম কেজি মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2 ইকুয়াল টু 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। একটু আগে আমরা প্রুফ করলাম ওটাকে, একটু আগে আমরা এটাইই প্রুফ করলাম। ঠিক আছে, বোঝা গেছে? এবার কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, মানে 10⁻³ মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 10⁻², 10⁻³ ইন্টু 10⁻² করলে কত হয়? 3 + 2 5, 10⁵ স্পিডে বললাম। এবারে আশা করছি বোঝা গেছে। তাই 10⁵ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। এবার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2 এটা হলো ডাইন, আর কেজি মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2 হলো নিউটন। তো এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এইটা আমরা এইখান থেকে এইভাবে এলো, প্রুফটা করলাম। আর এই ফর্মুলাটা দিয়ে অনেক শর্ট কোশ্চেন কিন্তু আসে। এটা ডাইরেক্টও জিজ্ঞেস করতে পারে, বা কনভার্সন দিতে পারে, মানে এরম বলতে পারে যে 2 নিউটন ইকুয়াল টু কত ডাইন, 4 নিউটন ইকুয়াল টু কত ডাইন।
তোমরাই বলো 4 নিউটন ইকুয়াল টু কত ডাইন, বলো ঝট করে বলো, ঝট করে বলো, আমি মুছে দিলাম পুরো, দেখি কেমন মনে আছে, বলো 4 নিউটন ইকুয়াল টু কত ডাইন, কত ডাইন, 4-এর সাথে গুণ করে দাও, 10⁻⁻5, এই 10⁵ গুণ করে দাও, হয়ে গেল, কিছুই নয়। এরম টুকটাক কনভার্সন। এবার এটাকে তোমাদের এরম দিতে পারে, এটার মান হচ্ছে 4-এর পরে 5 বার 0, এরমও দিতে পারে অপশানে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। ইউনিট অফ ফোর্স তাহলে অ্যাকচুয়ালি কী হলো, নিউটন। সিজিএসে ডাইন এইটার ভ্যালু কত হয় বলো, ঝট করে বলো, গ্রাম সেন্টিমিটার সেকেন্ডে পাওয়ারে -2, এসআইতে হয় নিউটন ইকুয়াল টু কেজি মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। ঠিক আছে, বোঝা গেছে। এবার এদের মধ্যে রিলেশনটা কি, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা লেখাও যেতে পারে, নাও লেখা যেতে পারে, একই ব্যাপার। এত অবধি কার কী সমস্যা আছে বলো, বোঝা গেছে পুরোটা? সমস্যা থাকলে আবার রিভাইন্ড করে দেখো, ভালোভাবে তোমাদের বোঝালাম। এখনও সমস্যা থাকলে তার মানে একটু তোমাদের ফোকাসে ডিস্টার্ব হয়েছে, বা অন্য কোয়েশ্চেন আছে কোনো, কমেন্টে লিখে দিতে পারো, নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। যেমন একজন কালকে একটা কোয়েশ্চেন লিখেছে, আমি দেখলাম, ভালো কোয়েশ্চেন ছিল ওটা, ভালো কোয়েশ্চেন, ইভেন আমিও খেয়াল করিনি। ওটা পরে ডিসকাস করবো তোমার সাথে, এই ভিডিওতে একটু পরে। নেক্সট টপিক দেখো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ছবিটা দেখার, একটা ছবি আছে, ছবিটা দেখার আগে আমি একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, একটা জিনিসকে যদি ওপর থেকে ছেড়ে দেওয়া হয় কী হবে, সেটা কী হবে, পড়ে যাবে। একটা বাড়ির ছাদ থেকে, 5তলা বিল্ডিং থেকে একটা বলকে ধরো ছেড়ে দিলে কী হবে, বলটা পড়ে যাবে। এবার পড়বে যখন, সে কি পুরোটা আস্তে আস্তে করে পালকের মতো পড়বে, ধপ করে পড়বে, ধপ করে পড়ে যাবে পুরোটা। সেইটা ওর একটা তার মানে স্মরণ হচ্ছে, বায়ুর মধ্যেতে, স্পেসের মধ্যে তো ওর একটা স্মরণ হচ্ছে। স্মরণ মানে ওর একটা তার মানে বেগ আছে, সময়ের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে বেগ আছে। বেগ যখন আছে, কিন্তু বেগটা তো একই রকম থাকে না, যত সময় বাড়ে, যত সময় বাড়ে আস্তে আস্তে দেখবে ও আরও স্পিডে যাচ্ছে, স্পিডটা ওর বাড়ছে, ওর ভেলোসিটি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়ে যাচ্ছে মানে। আর তোমরা যদি লক্ষ্য করো একটা, যে এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, স্টপ ওয়াচ নিয়ে ছাদ থেকে একটা বল ফেলে কত টাইম আর কতটা ছাদের থেকে মাটির হাইট, সেটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো ভেলোসিটি ফর্মুলা দিয়ে, তোমরা দেখতে পাবে একটা পার্টিকুলার হবেই না, পার্টিকুলার ভেলোসিটি হবে না, ওটা কনস্ট্যান্ট বাড়তে থাকবে, কনস্ট্যান্ট ভেলোসিটি ওর বাড়ছে 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 বাড়ছে, আর ওটা কনস্ট্যান্টলি বাড়ছে। বাড়ছে মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ মানে কি বলেছি একটু আগে, ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সেলারেশন, ত্বরণ, ত্বরণ হচ্ছে। এবার যখন ত্বরণ হবে, ত্বরণ কথার অর্থ হলো বেগ সময়ের সাথে বাড়ছে, ওপর থেকে ফেলে দিলে। এবার একটা জিনিস বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখলো, যে এটা গ্যালিলিও করেছিল মেনলি, তারপরে আরও বিজ্ঞানীরা করেছিল, ওপর থেকে একটা জিনিস ফেলা হলো, তার এই অ্যাক্সেলারেশনটা কত, মানে কী হারে সে বেগটা পরিবর্তন করছে, কী হারে বেগ বাড়াচ্ছে। পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি তো আছে, গ্র্যাভিটি আছে, আগের দিন বললাম স্পেস টাইমে কার্ভেচারের জন্য গ্র্যাভিটি তৈরি হয় পৃথিবীর, সেই গ্র্যাভিটির জন্য সব কিছু পৃথিবীর দিকে আকর্ষণ হবে। তুমি পৃথিবীর ওপর বসে আছো বা দাঁড়িয়ে আছো সেই কারণেই তো। এবার এইটার একটা ভ্যালু আছে, এই অ্যাক্সেলারেশনটা বিজ্ঞানীরা একটা ভ্যালু বের করলো এক্সপেরিমেন্ট করে। এই ভ্যালুটা কি,
ক্লাস 11-এ তোমাদের একটা এরম আছে, এক্সপেরিমেন্ট আছে, যদি সায়েন্স নিয়ে পড়ো একটা এক্সপেরিমেন্ট আছে, স্প্রিংয়ের এক্সপেরিমেন্ট আছে, পেন্ডুলামের এক্সপেরিমেন্ট আছে, এইগুলো দিয়ে তোমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। ঠিক আছে, এইবার টপিক আসে যাক। ছবিটা দেখো, দেখো ছবিটা দেখো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ছবিটা দেখো। পৃথিবী, একটা বলকে ছেড়ে দেওয়া হলো আকাশ থেকে, পৃথিবীর দিকে পড়ছে। অ্যাক্সেলারেশনটা কত? অ্যাক্সেলারেশনটা হলো, এখানে একটা জিনিস ছবিতে ভুল আছে, 9, নয় 9 পয়েন্ট হবে। দাঁড়াও 1 মিনিট ঠিক করে দিচ্ছি। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? ভাগ আকারে থেকে আমরা পার সেকেন্ড স্কোয়ার এরম স্ল্যাশ দিয়ে এরম লিখতে পারি, আবার পাওয়ারে মাইনাস সাইন দিয়েও লিখতে পারি। এবার গ্র্যাভিটির কারণে যে অ্যাক্সেলারেশন হচ্ছে, এটা আলাদাভাবে কি করে দেখানো যাবে? অ্যাক্সেলারেশন তো সব কিছুর মধ্যে হতে পারে, গ্র্যাভিটির কারণে হচ্ছে, তাই জন্য একে জি দিয়ে লেখা হয়, স্মল জি। ক্যাপিটাল জি করা হলে, সেটা আগের দিন তোমাদের ফোর্সে পড়িয়েছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই মহাকর্ষ শক্তি, যেটা মহাকর্ষ মাধ্যাকর্ষ শক্তি, কী দিয়ে হয়? এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1m2/r²। মনে পড়ছে? এই ক্যাপিটাল জি আর এই স্মল জি এর মধ্যে পার্থক্য কী? ক্যাপিটাল জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওটা কোনো অ্যাক্সেলারেশন নয়, কোনো ত্বরণ নয়, ওটা জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আলাদা পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল পাওয়া যায়। আর এই জি, এই স্মল জিটার মানে হচ্ছে পৃথিবী বা যে কোনো বস্তু কতটা অ্যাক্সেলারেশন দিয়ে টানছে সেই জিনিসটাকে। কোনো বস্তু ওপর থেকে পড়ছে, তার অ্যাক্সেলারেশনটা কতটা হবে, কতটা হারে সে বাড়বে, ভেলোসিটির বাড়াবে, সেটাকে বলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা দিয়ে তোমাদের অঙ্ক আসে, আর এই জিনিসটা ডাইরেক্টও জিজ্ঞেস করতে পারে, তাই জন্য একটু খেয়াল রেখে পড়বে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয়? এটা হলো জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2, এরমভাবে লেখা যায়। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন? তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, একটা কোয়েশ্চেন ধরি, তোমরা বলো। একটা ধরো একটা বস্তু 2 কেজি একটা বস্তু, ঠিক আছে? 2 কেজি একটা বস্তু আকাশ থেকে পড়ছে, আমরা আকাশ থেকে ফেলে দিলাম 2 কেজি বস্তুটাকে। 2 কেজি বস্তু একটা ভরের আকাশ থেকে ফেলে দেওয়া হলো। এবার এর ওপর পৃথিবী কতটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স কত? ছট করে বলো তাড়াতাড়ি। 1, 2, 3, আশা করছি হয়ে গেছে। দেখো, এই জিনিসটা আমি ফোর্সের কি বলেছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স তো এক প্রকার ফোর্সই, ওটা ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা কি? এক্ষেত্রে অ্যাক্সেলারেশন হলো জি, তার মানে মাস ইন্টু জি। এবার মাস কত বলে দিয়েছি আমি? মাস বলে দিয়েছি 2 কেজি, তাহলে 2 ইন্টু জি এর ভ্যালু কত? 9.8 কেজি মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। এটাকে আমরা নিউটন দিয়ে লিখতে পারি, এটা গুণ করে যেটা আসবে এটা আসবে 19.6 নিউটন। আনসার ইজ হিয়ার। আশা করছি সবাই করতে পেরেছো, যারা করতে পারোনি তারা একটু ফোকাস দিয়ে দেখো। ঠিক আছে, বোঝা গেছে?
নেক্সট, এবার আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন এনেছি। আগের দিন তোমাদের কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্কে, ওগুলো সবকটাই PYQ ছিল, সবকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের। আজকে সেই হোমওয়ার্কগুলো আলোচনা করব। এই হোমওয়ার্কের পার্টে একজনের একটু ডাউট ছিল একটা, সেটা আর অনেক কোশ্চেন এনেছি, সেইগুলো আজকে আলোচনা হবে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা ছিল, একটি অমসৃণ তলের ওপর একটি বস্তু স্থির অবস্থায় থাকাকালীন বস্তুর ওপর ক্রিয়াশীল সীমান্ত ঘর্ষণ বলের মান যার ওপর নির্ভর করে তা হলো। এই জিনিসটা একটা কন্ট্রোভার্সি হচ্ছিল। তুমি দেখো, একটা বস্তু আছে, ধরো এরকম, আচ্ছা বেঁকিয়ে দিচ্ছি, ধরো এরকম। আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু একজনের কোশ্চেন থাকাটা একটু নর্মাল ব্যাপার। দেখো, এদিকে পৃথিবী, এদিকে বেঁকে আছে, এরকম একটা তলেতে আছে এটা, ঠিক আছে? গ্র্যাভিটি কোন দিকে টানবে ওকে? লম্ব বরাবর সোজা নিচে টানবে ওকে। এবার একটা জিনিস তোমরা দেখো, যদি এরকম হয়, এই ফোর্সটা তোমাদের 9-এর বইতে আছে একটা জিনিস, রোলারের কনসেপ্ট একটা আছে, রোলারের কনসেপ্ট, নৌকার কনসেপ্টও আছে, সামন্তরিক সূত্র যেটাকে বলা হয়, তোমাদের আছে দেখবে। সব ফোর্স একটা কম্পোনেন্ট থাকে, সব ফোর্সের কম্পোনেন্ট, মানে ফোর্স কখনো একা কাজ করে না। ধরো তুমি আছো একটা, তুমি হেঁটে যাচ্ছ, তোমার হেঁটে যাওয়ার সামনে হেঁটে যাচ্ছ, এর জন্য কারা দায়ী? দুজন দায়ী, কিন্তু তোমার হেঁটে যাওয়ার জন্য দুজন দায়ী। বলো তো কে কে? তোমার দুটো পা, বোঝা গেছে? অক্টোপাসে হেঁটে যাওয়ার জন্য কে দায়ী? কারা দায়ী? অক্টোপাসের 8টা পা। সেরকমই একটা ফোর্স এদিকে কাজ করছে, ফোর্স কাজ করার ফলে ফোর্সে ইম্প্যাক্টের জন্য কারা দায়ী? ওই ফোর্সের কয়েকটা কম্পোনেন্ট বা বিভাগ হয়, ফোর্সের কম্পোনেন্ট বা বিভাগ হয়, যা খুশি নিতে পারো। চারদিকেই বিভাগটা কাজ করছে, চারদিকেই কাজ করে, তুমি যেদিকে খুশি নিতে পারো। এই অ্যাঙ্গেলটা ওর জন্য দায়ী, অ্যাঙ্গেলটা অনুযায়ী কম্পোনেন্টের ফর্মুলা আছে সাইন কস দিয়ে, সেটা পরে বোঝাবো তোমাদের। কম্পোনেন্টের ব্যাপার তোমাদের 11-এ আছে। এবার তোমরা এটুকু বোঝো, এই কম্পোনেন্টটা একে এই তলটার সাথে আটকে রাখছে, এই কম্পোনেন্টটা একে তলটা বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার এই কম্পোনেন্টের আর অস্তিত্ব কিন্তু নেই, মানে এই মূল ফোর্সটা কিন্তু ভেঙে দুটো টুকরো হয়ে গেছে, মূল ফোর্সের আর অস্তিত্ব নেই, মানে অস্তিত্ব আছে, এফেক্ট নেই, ওর কম্পোনেন্টগুলো এবার এফেক্ট হবে। এবার একটা বস্তু যদি এরকম সমান কোথাও সমতলে থাকে এরকম, তার এইদিকে ফোর্স আছে, তার কি কম্পোনেন্ট হবে? তার কম্পোনেন্ট হবেই না কিছু, সে চুপচাপ বসে থাকবে। কিন্তু যদি এরকম হয়, কারণ ওর অ্যাঙ্গেলটা কী হবে, এরকম বসে থাকলে ওর ফোর্স সোজাসুজি এই দিকেই কাজ করবে না, ওর কোনো অ্যাঙ্গেল হবে না, এই দিকে সে কাজ করতে পারবে না, বেঁকতে পারবে না, এইদিকে এগোতে গেলে তাকে পিছন দিয়ে ফোর্স দিতে হবে, না হলে এগোতে পারবে না। গ্র্যাভিটেশনাল জন্য শুধু এই জিনিসটা হয়, এইটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তল বরাবর, এইটা তাকে আটকে রাখছে। বা আটকে কী করে রাখবে? যদি কনস্ট্যান্ট নিচের দিকে একটা ফোর্স আসে, সে তো এই তলটাকে ভেদ করে ঢুকে যাবে ভেতরে। ধরো একটা হাতুড়ি দিয়ে একটা পেরেক মারা হচ্ছে কোথাও একটা সমতল জায়গায়, তাহলে পেরেকটাকে যখন মারা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বলে ও সোজা ভেতরে ঢুকে যাবে। কিন্তু এক্ষেত্রে হয় না সেটা। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হয় হচ্ছে এটা থিটা অ্যাঙ্গেল, এই ফোর্সটা বরাবর নিউটনের 3rd ল অনুযায়ী একটা বিপরীত রিয়াকশান ফোর্স আসে, প্রতিক্রিয়া।
এবার উল্লম্ব প্রতিক্রিয়া, উল্লম্ব মানে স্ট্রেট, পারপেন্ডিকুলার, সোজাসুজি আসবে, যেদিক দিয়ে বল আসবে সমতলের সাপেক্ষে উল্লম্বভাবে সেই দিক দিয়েই একটা রিয়াকশন ফোর্স যাবে। অ্যাকশন রিয়াকশন ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশন। ওকে, এবার একটা বস্তু যখন এগিয়ে যাচ্ছে, এই দুটো ফোর্স একে অপরের সাথে কাটাকুটি করে নিউট্রালাইজ করে দিল। নিউট্রালাইজ না করলে শুধু শুধু যদি এই দিকে ফোর্স একটা কাজ করতো, শুধু এই দিকে ফোর্স, এ তো হাওয়ায় উড়ে যেত, উঠতো কি না? কিন্তু আবার যদি এই দিকে একা ফোর্স করতো তাহলে এ তো ভেদ করে ঢুকে যেত তলটায়, কিন্তু সেটা হয় না। তার মানে এই দুটো ফোর্স একে অপরকে নিউট্রালাইজ করে দেয়, ক্যান্সেল আউট করে দেয়, প্রশমিত করে দেয়, যার জন্য ও তলের ওপর আটকে থাকে, বসে থাকে। বোঝা গেছে? এই ফোর্সটার জন্য সে শুধু এগোয়। কনসেপ্টটা বুঝতে পেরেছো তোমরা? এইবার দেখো, পুরোটা মুছে দিলাম। ক্রিয়াশীল তলের ওপর তলের জন্য বস্তুর ওপর ক্রিয়াশীল উল্লম্ব প্রতিক্রিয়া বল। উল্লম্ব প্রতিক্রিয়া বল এই জিনিসটা কখন কাজ করবে? যখন ও তলের সাথে আটকে থাকবে, সব সময়তে, চলমান অবস্থায়, স্থির অবস্থায়, যে কোনো হতে পারে। কিন্তু আবার একটা জিনিস দেখো, যদি ও স্থির থাকে তো ওর কি কোনো ঘর্ষণ হচ্ছে? আমি কি বলেছিলাম, বস্তু যখন চলতে থাকবে তার অপোজিটে একটা ফোর্স আসবে, সেটার জন্য ঘর্ষণটা তৈরি হবে। ঘর্ষণ বল এইটা, ঠিক আছে? এবার যদিও স্থিরই বসে থাকে, ওর ওপর ঘর্ষণ আসবে? আসবেই তো না। তাই জন্য ক্রিয়াশীল উল্লম্ব বলটার ওর ওপর স্থির অবস্থায় ঘর্ষণ উপর নির্ভর করে না। যদি নিচের বলটা বেশি হয় তাহলে ও তো হালকা আপলিফট হয়ে যাবে, যার জন্য ঘর্ষণ কমে যাবে। যদি বেশি বসে যায়, কম হয়, এটা ওপরে বল বেশি, অপোজিট আর সমান হয়, যদি বেশি হলো একটা কোনো কারণে কৃত্রিমভাবে, তাহলে ঘর্ষণ এর ক্ষেত্রে বেড়ে যাবে, এর ক্ষেত্রে কমে যাবে। তো ঘর্ষণ এর ক্ষেত্রেতে ঘর্ষণ বল ক্রিয়াশীল উল্লম্ব বলের ওপর নির্ভর করে যখন বস্তু চলমান। যখন স্থির তখন আর কি হবে? তখন তো ঘর্ষণই হবে না। কিন্তু কোনো জিনিস বলেছিলাম স্থির নয়, হালকা মুভমেন্ট সব কিছুর হচ্ছে, সেক্ষেত্রে অ্যাটমিক স্তরে নির্ভর করছে এটা। তার মানে এটা আনসার নয়, এখানে না বলেছে। আগের দিন আমি বুঝিয়েছিলাম তোমাদের, আগের দিন এইটা বলেছিলাম, কারণ আমি অ্যাটমিক স্তরে দেখিইনি, আমি বাস্তবে বলেছি, বাস্তব দুনিয়া। আর এটা স্থির বস্তু, দেখো স্থির বলে দিয়েছে, স্থির বস্তু। এবার একজন বলছে যে স্পর্শতলের উপর তো নির্ভর করে না, স্পর্শতলের উপর নির্ভর করে না, আমি বলেছিলাম স্পর্শতলের উপর। এবার দেখো, ধরো একটা ছুঁচের ওপর বা একটা কাঁটার ওপর তুমি পা দিলে, কাঁটার ওপর পা দিলে কি হবে? কাঁটাটা ঢুকে যাবে পায়েতে, তাই তো? কেন হবে? তুমি একটা সমতল এলাকাতেও তো পা দিচ্ছ, তোমার পা ঢুকে যাচ্ছে? ঢুকছে না। পায়ের মধ্যে ঢুকছে কিছু? ঢুকছে না। যদি এলাকার মানে ক্ষেত্রফলটা বেশি হয়, বল প্রয়োগের ক্ষেত্রফলটা, তাহলে তার এফেক্টটা বেশি হবে। ক্ষেত্রফল বেশি হলে এফেক্ট বেশি, কিন্তু এটা একবারে আণুবীক্ষণিক স্তরের কথা বলছি আমি। কোনো জিনিস, একটা জিনিস আর কোনো জিনিস কিন্তু পুরোপুরি ছুঁচালো বা কার্ভ নয়, সব কিছুই সমতল, এরম করে তৈরি, সমতল জুড়ে। অ্যাটমিক স্তরে, একবারে আণুবীক্ষণিক স্তরে দেখতে গেলে, আণুবীক্ষণিক স্তরের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে, এটা আনসার হবে না। কিন্তু বাস্তব দুনিয়া তুমি যদি দেখতে চাও, ভৌত দুনিয়ায়, এই দুনিয়াতে, তাহলে তোমরা দেখবে স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে ঘর্ষণের রিলেশন হচ্ছে না। তোমাদের একটা জিনিস বললাম
যে যত ফোর্স বেশি হবে তত তার এগিয়ে যেতে তো কষ্ট হবে, ঘর্ষণ বল তত বেশি হবে, চেপে বসে থাকবে মাটিতে। আর ফোর্স কখন বেশি হবে? ক্ষেত্রফল যদি কম হয়, কম হলে তার ফোর্সটা এফেক্টটা বেশি হবে, ইম্পালসটা বেশি হবে। ঠিক সেম জিনিস, দুটো প্রকৃতির ওপর তো নির্ভর করবেই। যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম হবে, মসৃণ না হলে ঘর্ষণ বেশি হবে, এটা আগের দিন বুঝিয়েছি। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষণ ত্বরণেও নির্ভর করবে। যদি ত্বরণের কারণে এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কারণে ওটা টানছে নিচের দিকে একে, ফলে ফোর্স হচ্ছে, ওটা বসে আছে চেপে, তো ঘর্ষণ হবেই না, স্বাভাবিক ব্যাপার। মানে ঘর্ষণ হবে, ঘর্ষণের মানটা অনেক বেশি হয়ে যাবে, মুভমেন্ট হবে না তার। তাহলে এক্ষেত্রে আমাদের এবার কনফিউশন হলো দুটো নিয়ে কনফিউশন হচ্ছে। এই দুটোর মধ্যে আনসার হবে, কিন্তু জেনারেলি যদি আমরা ভৌত দুনিয়ার ওপর দেখি তাহলে আমাদের আনসার হবে এটা। যদি আমরা অ্যাটমিক লেভেলের ওপর দেখি, আণুবীক্ষণিকভাবে, তাহলে আনসার হবে এটা। বোঝা গেছে? এবার তোমাদের পরীক্ষায় আণুবীক্ষণিক লেভেলে কোনো কিছু থাকবে না, আমি বলছি থাকবে না, কারণ তোমরা ক্লাস 9-এ পড়ো এখন, তো তোমাদের ক্ষেত্রে অত হাই লেভেলে আসবে না। তোমাদের যেই হাই লেভেলে আমি শেখাচ্ছি, এত হাই লেভেলে কিন্তু আসবে না। তোমাদের জন্য এটা আনসার লিখলে কারেক্ট মানে রাইট পাবে, নাম্বার পাবে এটা লিখলে, ঠিক আছে? তো যে কালকে বললো ওটা যে এইটা হবে আনসার, সে পুরো ঠিক বলেছে, একদম সে ঠিক বলেছে, পুরো ঠিক বলেছে সে, ঠিক আছে? তোমরাও এটাই লিখবে উত্তরে, কেন হবে, আর ওপরেরটা কেন কখন হবে সেটা তোমাদের বললাম। ওপরেরটা যদি একবারে অ্যাটমিক স্তরে, অণুবীক্ষণিক স্তরেতে বলে, তাহলে এটা হবে রাইট আনসার, এটার ওপর নির্ভর করে না। আর যদি অণুবীক্ষণিক স্তরে না বলে, তাহলে এটার ওপর। অণুবীক্ষণিক স্তরে স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, আর অণুবীক্ষণিক স্তরে না করে, মানে ভৌত দুনিয়াতে স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর কোনো নির্ভর দেখা যায় না, ঠিক আছে? যেমন আমরা ব্যাকটেরিয়া, ভাইরাসকে দেখতে পাই না, কিন্তু ও কি নেই, আছে তো, ঠিক সেরকম। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর হলো m এবং চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ভর হলো m1। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের 1/6 অংশ। তাহলে তোমাদের কনফিউজ করার জন্য এটা দেওয়া হয়েছে। আমি একটা জিনিস তোমাদের আগের দিন হিন্টস হিসেবে বলেছিলাম, ক্লাসে বর্ণক্ষেত্র বলেছিলাম, ভর আকাশে থাকুক, পাতালে থাকুক, জলে থাকুক, মহাকাশে থাকুক, চাঁদে থাকুক, মঙ্গলে থাকুক, বৃহস্পতিতে থাকুক, অন্য ইউনিভার্সে থাকুক, ভর সবসময়তে কনস্ট্যান্ট, ভরই থাকবে। ভর যদি 2 কিলো হয় 2 কিলোই থাকবেও, যেখানে খুশি থাকুক, ওটাই থাকবে। তাই জন্য এক্ষেত্রে তোমাকে অভিকর্ষজ ত্বরণ দেখতেই হবে না। চাঁদে অভিকর্ষজ ত্বরণ আলাদা হয়, যার জন্য এর ওজনটা আলাদা দেখাবে, রিডিং আলাদা দেখাবে ওজন মেশিনে, বোঝো ভালো করে। কিন্তু ভর তো একই আছে, ভর কি আর চেঞ্জ হবে? ভর তো চেঞ্জ হবে না, ভর তো কোনো কিছুর সাথেই ডিপেন্ডেন্ট নয়, ভর ইন্ডিপেন্ডেন্ট হয়। তাই জন্য এর আনসার হবে এটা বি, m=m1। বোঝা গেছে? নেক্সট দেখো, তোমাদের এইমাত্র এটা করালাম, বলো ঝট করে বলো, নিউটন ইন্টু সেকেন্ড, ফোর্স ইন্টু টাইম কার একক হয়? ঝট করে বলো। ইম্পালসকে বলা হয়, ইম্পালস অফ ফোর্সকে বলের ঘাতও বলা হয়, কিন্তু বলের ঘাত কোথাও দেখলে বুঝবো ওটা ইম্পালস অফ ফোর্স। নেক্সট দেখো, এটাও তোমাদের পারার কথা, আমি এইমাত্র তোমাদের এটাই করিয়ে দিয়েছি। দেখো, বস্তু ওজন বলেছে 2 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড টু দ্য পাওয়ার -2। ঝট করে বলো উত্তর কোনটা হবে, কত বল প্রয়োগ হচ্ছে বলো।
মাস ইন্টু অ্যাক্সেলারেশন করো। অপশান ডি কারেক্ট আনসার। কজন করতে পেরেছো? সবাই আশা করি করতে পেরেছো। তারপরে নেক্সট দেখা যাক। এটা বলো, এটা আমি কালকে বলে দিয়েছি তোমাদের। কে এর ভ্যালু কত বলেছিলাম? 9 ইন্টু 10⁻৯ ইউনিট। এইটা আনসার। অপশান সি কারেক্ট আনসার। এটা কিভাবে আসছে তোমাদের একটু বলি। দেখো, কে এর ভ্যালু হচ্ছে, যদি তোমাদের এমসিকিউতে করে দেখাতে তোমাদের বলবে না, কিন্তু যদি থাকে কে ইকুয়াল টু, কে মানে কি বলেছিলাম? কুলম্বের কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট। কুলম্বের ল অনুযায়ী এফ ইকুয়াল টু অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স, এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 মানে চার্জ 1 চার্জ 2 বাই আর স্কোয়ার বা চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স। কে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন 0। এইটা ইকুয়াল টু 9 ইন্টু 10⁹। এটাকে এপসাইলন বলে, ঠিক আছে? টি নয় কিন্তু, এপসাইলন। এটা ই এর মতো লেখে, ই এর মতো, ঠিক আছে? এটুকু মনে রাখো। বাকি তোমরা ক্লাস 10-এর ব্যাপারে আরও পড়তে পারবে। 11-এ নেই, 12-এ গিয়ে আরও বিস্তারিত আছে। তারপরে কোশ্চেন দেখো, ঝট করে বলো এটা কী হবে। একটাই বস্তু আছে, ঠিক আছে? বস্তুটার ওপরে এদিকে একটা ফোর্স আসছে 20 নিউটন। এবার এর ঘর্ষণ বল অপোজিটে হবে, অবভিয়াসলি অপোজিটে হবে। এবার ঘর্ষণ বলের মান কত হলে এই বস্তুটা কোনো নড়াচড়াই করবে না? কখন হবে? অপোজিট ফোর্স দেখো, ভালো করে দেখো। অপোজিট ফোর্সের ভ্যালু যদি বেশি হয়, ফ্রিকশানের ভ্যালু বেশি হলে এ উল্টো দিকে চলে যাবে। সেটা হতে পারে না, হতে পারে না। ঘর্ষণের ভ্যালু যদি কম হয় তাহলে এর জন্য চলে যাবে, এদিকে চলে যাবে। আরে তুমি দেখো না, এটা যদি একটা বস্তুকে তুমি ঠেলছো, একটা কাঠের ব্লককে তুমি ঠেললে, বাট যেদিকে ঠেললে ও ওই দিকে যাওয়ার বদলে ঠেলার ফলে উল্টো দিকে কি চলে আসে? কখনো হয় না তো। সেরকমই ঘর্ষণ বল কখনোই অপোজিট তো হয়, কখনো মেন ভ্যালুর সাথে থেকে বেশি হয় না। মেন ভ্যালুর হয় সমান হবে, নাহলে কম হবে। কম হলে বস্তু এগিয়ে যাবে, যদি সমান হয় বস্তু নড়বে না, কোনো রকম নড়াচড়াই করবে না। তাহলে এর আনসার কী হবে দেখা যাক। বেশি নিচের দিকে তো কখনোই হবে না। নিচের দিকে কোনো ব্যাপার কাজ করে না। নিচের দিকের জন্য ও স্থিরভাবে বসে থাকবে, এরকম কখনো হয় না। বোঝা গেছে? দেখো বুঝিয়ে দিচ্ছি আমি। এই ফোর্সটা যদি বেশি হয়, অনেক বেশি হলে ও আটকে থাকবে ঠিক, কিন্তু এদিকে একটা বল হচ্ছে, এই ফোর্সের রেসপেক্টিভে এটা যদি বেশি হয়, এ তো অবভিয়াসলি এগিয়ে যাবে। ঘর্ষণ বল তো এদিকে, ঘর্ষণ বলের সাথে এর তো কোনো সম্পর্কই হবে না। বোঝা গেছে? দেখো তাহলে এটা আনসার হবে 20 নিউটন অনুভূমিক দিকে। 20 নিউটন অনুভূমিক দিকে মানে ওর অপোজিট দিকে 20 নিউটন, সেম ফোর্স অপোজিটে। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন এটা। মাধ্যাকর্ষণ বল ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি ভরের মধ্যে ক্রিয়া করে। ছাদ থেকে সুতো দিয়ে ঝোলানো দুটি গোলকপিণ্ডের ক্ষেত্রে নিচের কোন কথাটি সঠিক? এই দুটো ঝুলছে ছাদ থেকে, এটা ছাদ, এই দুটো ঝুলছে। তোমরা বলো এই দুটোর ক্ষেত্রে কোনটা ঠিক হবে? অপশানগুলো পড়ো আর ঝট করে বলো।
হয়েছে, চলো মেলানো যাক। পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না, কারণ পিণ্ড দুটির ওপর পৃথিবীর মহাকর্ষের টানে তুলনায় পরস্পরের দিকে মহাকর্ষের টান নগণ্য। আমি তোমাদের কালকে মহাকর্ষ বোঝানোর সময় বলেছিলাম, যখন একটা বস্তুর মাস মানে ভর অনেক কম হয়, তার মহাকর্ষ টান স্পেস টাইমকে বেন্ড করার ক্ষমতা কম হবে। মাস যত বেশি হয়, তার স্পেস টাইমকে বেন্ড করার ক্ষমতা তত বেশি হয়, মানে তার গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ, যেটাকে নিউটনস ল অফ অ্যাট্রাকশন, যেটা তার ক্ষেত্রেতে মাস বেশি হলে বেশি হবে, মাস কম হলে কম হবে। এখানে কি বলেছে? মহাকর্ষের টান নগণ্য অভিকর্ষের তুলনায়, অভিকর্ষ টানের তুলনায় মহাকর্ষ টান নগণ্য পৃথিবীর ক্ষেত্রে। যদি এটা না হতো, একটা টেবিলের মাস ধরো কম, একটা দেয়ালের মাস সেটাও পৃথিবীর তুলনায় কম, তো এই দুটো তো পরস্পরকে আকর্ষণ করে টেবিল সবসময় তো দেয়ালে আটকে থাকতো, হয় কি? হয় না। এটা কারেক্ট আনসার। পরেরগুলো দেখা যাক। পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না, কারণ পৃথিবীতে শুধু অভিকর্ষ বল আছে, মহাকর্ষ বল নেই। না, মহাকর্ষ বল তো আছে। স্পেসের মধ্যে যে কোনো জিনিস থাকা মানে মহাকর্ষ বল তো আছে ভাই। পিণ্ড দুটি মহাকর্ষের টানের পরস্পরের দিকে সরে যাবে না, সরবে কি করে? এর তো মহাকাশ আছে, মহাকর্ষ হবে এটা। এর তো কখনো মাস বেশিই নয়, বেশি নয় তো পৃথিবীর তুলনায়। এক অপরের দিকে আসবেই কি করে? হবে না। আকর্ষণ তো করবে, কিন্তু এতটাই কম যে ফিলই হবে না। লাস্ট, পিণ্ড দুটি পরস্পরের দিকে সরে যাবে না, কারণ পিণ্ড দুটির পারস্পরিক মহাকর্ষ বল তাদের ওপর পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা প্রশমিত। কখনোই নয়, এরা একে অপরকে এই দিকে টানবে। যদি লাস্ট অপশান কারেক্ট হতো, তাহলে অভিকর্ষ বল এই দিকে হতো, হয় নাকি? অপোজিট হলে তবে তো ওটা ক্যান্সেল আউট হবে। অভিকর্ষ বল সবসময় তো নিচের দিকে, নিচে না হলে ঝুলে থাকবে কি করে? ঝুলেই থাকবে না। এই অপশানটা পুরো কনফিউজ করার জন্য সিলি অপশান দিয়েছে। তাহলে এর কারেক্ট আনসার এ। ঠিক আছে, বোঝা গেছে। আজকের মতো এতটাই। এর পরের ভিডিওতে তোমাদের অপটিক্স নিয়ে আলোচনা করব, লাইটের চ্যাপ্টার নিয়ে। গোটা চ্যাপ্টার নয়, মানে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব, কারণ দেখো আমাদের সময় বেশি নেই এখন, সামনের মাসেই পরীক্ষা, তাই জন্য লাইটের চ্যাপ্টারটা করাবো। আর এইগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো প্র্যাকটিস করবে বেশি করে। হয়তো এর মধ্যে থেকে না পেতে পারো, আমি বলছি এর মধ্যে থেকেই পাবে, গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু এই টাইপের পাবে এটুকু গ্যারান্টি দিচ্ছি। তো এই কনসেপ্টগুলো আর ফর্মুলা যেগুলো করাচ্ছি ভালো করে প্র্যাকটিস করলে এই টাইপের পেয়ে যাবে, তোমাদের সিলেকশন কোনো ব্যাপার নয়। যে চেষ্টা করে তার কখনো হার হয় না। দিন রাত এক করে দিলে তার হার হবে না, কখনো হবে না, হতেই পারে না। দেখো, ফেলিয়ার কিন্তু সাকসেসের সিঁড়ি এক একটা, কিন্তু যে কন্টিনিউ ট্রাই করছে তার হার তো কখনো হবেই না। তোমার ফেলিয়ারটা তুমি পরীক্ষার হলে কেন দেখাবে? পরীক্ষার হলে ফেলিয়ার ফেস করার থেকে তুমি বাড়িতে রোজ প্র্যাকটিস করো, রোজ ভুল হোক, রোজ ফেল হও বাড়িতে নিজের কাছে। ফেল হয়ে হয়ে সিঁড়িটা তৈরি হয়ে গেলে পরীক্ষার হলে সাকসেস পেয়ে যাবে। ফেল হতেই হবে তোমাকে। তুমি একবার চেষ্টা করলে ভুল হবেই, দুবার চেষ্টা করলে ভুল হবে, তিনবারে বেলা ঠিক হবে। তো পরীক্ষায় ডাইরেক্ট চেষ্টার থেকে বাড়িতে চেষ্টা করে করে পারফেকশন করে নাও, ওটা বেটার হবে নাকি? তো আজকের জন্য এটুকুই। কেমন লাগলো ভিডিওটা বলবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা, সেই অনুযায়ী তাহলে আরও ভালো বেটারভাবে তোমাদের পড়ানোর জন্য মোটিভেট হব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।